পায়ের উপর পা তুলে বাঁ পাটা ক্রমাগত নাচাচ্ছে। মেয়েটার সামনে গিয়ে দাঁড়াতেই সে ফোন টেপা বাদ দিয়ে মুখ তুলে তাকালো। মার্জার দিকে চোখ পড়তেই দ্রুত উঠে দাঁড়ালো। অনেকটা আমোদিত ভাবসাব দেখে মার্জার সাথে কুশল বিনিময় করলো। মার্জা এবার পরিচয় করাতে মেয়েটার হাত ধরে মেহিনুরের মুখোমুখি করালো। মেহিনুর সহজ চাহনিতে মেয়েটার দিকে তাকালেও মেয়েটার চাহনিতে বিষ ভরা ক্রোধ ছিল। মেহিনুরের দিকে তাকিয়ে মার্জা প্রস্তুত গলায় বললেন, মেহনুর, এই দেখ, ও হচ্ছে রজনী ভাবির একমাত্র ভাতিজি। আগে তো আমাদের বাসাতেই থাকতো, এখন অবশ্য বিদেশে থাকে। ওর বাবা খুব ভালো মানুষ, একদিন ওনার সাথেও দেখা করাবো। মার্জার পরিচয় পর্ব শেষ হতে মেয়েটা নিজ উদ্যোগে হ্যান্ডশেক করার জন্য হাত এগিয়ে দিল। কৃত্রিম হাসি দিয়ে বলল, কেমন আছো মেহনুর? আমি অনামিকা, ছোট করে অনা ডাকলেই হবে। তুমি তো দেখছি আমার জুনিয়র। নেভার মাইন্ড। কিসে পড়াশোনা করছো এবার? মেহনি ছোট্ট একটা ঢোক গিলে ডান হাতটা বাড়িয়ে বলল। মাধ্যমিক। অবাক হয়ে হাঁ করে তাকালো অনামিকা। মেহিনুরের হাতটা আর হ্যান্ডশেকের জন্য ধরল না। আশ্চর্য মুখভঙ্গি নিয়ে চট করে মার্জার দিকে তাকালো। বিস্ময়ভূত দৃষ্টি দিয়ে তাকাতেই মেহিনুরের দিকে তর্জনী তাক করে বলল, ওকে বিয়ে করেছে? সত্যি? আমি কি কানে ঠিক শুনছি মারু আন্টি? মার্জা এমন প্রশ্ন শুনে বিপাকে পড়লেন। অপ্রস্তুত হাসি দিয়ে একবার অনামিকার দিকে তাকালেন, আর একবার থতমত দৃষ্টিতে মেহিনুরের দিকে তাকালেন। মেহিনুর ইতিমধ্যে তার দিকে প্রশ্নসূচকে তাকিয়ে আছে। মার্জা চটজলদি পরিস্থিতিটা অনুকূল করার জন্য প্রসন্ন হাসি দিয়ে বললেন, মাহাতিমের ব্যক্তিগত পছন্দের উপর আমি কখনো বাধা দিইনি। তাছাড়া ও আমার দূর সম্পর্কের ঘনিষ্ঠ আত্মীয়র নাতনি। এবার যখন ওদের বাড়িতে দীর্ঘদিনের ছুটিতে গেলাম, তখন ওকে ভালো লাগে, তাই ওদের দুজনকে সেখানেই বিয়ে করিয়ে দিই। অনামিকা উত্তর শুনে জোরপূর্বক হাসি দিয়ে আঙ্গুল নামিয়ে নিল। মার্জার সামনে না থাকলে আসলেই মেহিনুরকে কঠিন কিছু বলে ফেলত। মিথ্যে অভিনয় চলমান রেখে দুজনের সাথেই ভালো ব্যবহার করলো অনামিকা। এর মধ্যে মার্জার গুরুত্বপূর্ণ কল আসলে মার্জা সেদিকে ছুটে যায়। সুযোগ বুঝে মেহিনুরের কাছে ফলের জুস খাওয়ার বায়না করে সে। মেহিনুর অতিথি আপ্যায়নের জন্য রান্নাঘরের দিকে যেতে থাকলে ওর যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে অনামিকা। চোখ দুটো দুষ্কর্ম করার জন্য যেন জ্বলজ্বল করছে। জিন্সের ডান পকেটে হাত ঢুকিয়ে ফোন বের করে কিছু একটা টাইপ করতেই কানে ঠেকালো আধা খাওয়া আপেলের ছোট্ট ছাপ বিশিষ্ট দামি ফোন। কলের বিপরীতে কথা শুরু করতেই ঠোঁটের হাসিটুকু পাল্টে গিয়ে ক্রুদ্ধ আভা ফুটালো। গলায় তেজ মিশিয়ে চাপা সুরে বলল, গেও মেয়েটা, এটাকে টাইট দেওয়া আহামরি কিছু না। আমি জানি না রজনী ফুপি কেন এটাকে আরামে থাকতে দিচ্ছে। সে কি আমার প্রতিটা ম্যাটার ভুলে গেছে? আমি তো চুপ করে থাকার জন্য এখানে আসিনি, কখনোই না। এই মেয়ের চামড়ায় যদি অ্যাসিড ঘষে দিতে হয় তাও আমি করব। আমার চামড়ার কথা কিন্তু ভুলিনি। যেই দাগ আমার শরীরে বসিয়েছিল আমি এর চেয়ে 3 গুণ ডাবল চিহ্ন করে ছাড়ব। মাহতিমের দেওয়া প্রত্যেকটা পেইন আমি হিসেব করে রেখেছি। এখন শুধু দাবার গুটির মতো চাল দিতে থাকবো। আমি মেহনুরকে ছাড়ব না। বিলাসবহুল কোয়ার্টারের সামনে বিশেষ গাড়িটা থামলো। গাড়িটার পেছনে আরও 3টি সিকিউরিটি গাড়ি থেমেছে। সিকিউরিটি গাড়ি থেকে আর্মিদের বেশভূষার দুদল বেরিয়ে এলো। বিশেষ গাড়িটার কাছে দাঁড়াতেই গাড়ির ড্রাইভার সিটের দরজাটা ভেতর থেকে খুলল। ড্রাইভার লোকটা বেরিয়ে পেছনের সিটের দরজা খুলতেই সিকিউরিটির দল থেকে কজন সদস্য কোয়ার্টারের প্রবেশ পথে এগিয়ে গেল। সেখানেও একইভাবে কিছু নিরাপত্তা কর্মী পাহারা দিচ্ছে। তাদের প্রত্যেকের হাতে লম্বা লম্বা বন্দুক। সিকিউরিটি টিমের সদস্যরা তাদের দিকে এগিয়ে যেতেই গম্ভীর গলায় প্রশ্ন করল, উনি ভেতরে আছেন, আপনারা খবর পাঠান। লেফটেন্যান্ট জাফর হাবিব এসেছেন। প্রত্যুত্তরে হ্যাঁ সূচকে মাথা নাড়ালো। অপেক্ষা না করে জাফর হাবিব তার দলবল নিয়েই ভেতরে প্রবেশ করলেন। ওনার পিছু গোটা সিকিউরিটি টিম আসতে থাকলে উনি হাতের ইশারায় একজনকে সামনে আসতে বললেন। পেছন থেকে একজন সেই ইশারা পেয়ে চট করে জাফর হাবিবের ডান পাশে এসে হাঁটতে লাগলো। জাফর হাবিব যথেষ্ট রসিকপ্রিয় মানুষ। মাঝে মাঝে কথা বলার সঙ্গী হিসেবে মঈনুদ্দিনকে
পছন্দ করে। লিফটে ঢুকে 3rd নম্বরে ক্লিক করতেই মঈনুদ্দিনের উদ্দেশ্যে তিনি বললেন, বুঝলে মাইনু, লাইফে আজীবন লেগে থাকতে হয়। লাইফ যে কোনো পথে টান মারবে কেউ তা আন্দাজ করতে পারবে না। এই ডিপার্টমেন্টে কখনো পা দিয়েছো? মঈনুদ্দিন একটু ইতস্তত করতে লাগলো। হাতে যদি বন্দুক না থাকতো তাহলে মাথাটা একটু চুলকে নিত। তবুও ইতস্তত গলায় সে বলল। লিফট উপরে উঠতে উঠতেই জাফর হাবিব প্রাণ খোলা হাসি দিয়ে বললেন, না জানার তো কথা না, সেনাবাহিনীর বিশেষ সদস্যরা এখানে থাকছে। এই ডিপার্টমেন্টে অবশ্য তোমাকে নিয়ে আসিনি। ছোট্ট একটা শব্দ করে সিলভারের দ্বার দুদিকে সরে গেল। অমনি চোখের সামনে কাঙ্ক্ষিত ফ্লোর দেখতে পেলেন জাফর হাবিব। লিফট থেকে বেরিয়ে স্মৃতির পাতা নাড়াতে নাড়াতে আসল ফ্ল্যাটের কাছে চলে এলেন তিনি। সিকিউরিটি টিমকে বাইরে থাকতে বলে দিলেন তখন। হালকা অফ হোয়াইট দরজাটা নূতনের মতো চকচক করছে। বন্ধ দরজার এক জায়গায় কালো ক্যাপিটাল লেটারে লেখা এম আনসারি। জাফর হাবিব হাত উঠিয়ে ডান দিকে থাকা কলিং বেলটার বোতামে তর্জনী চাপ দিলেন। সাথে সাথেই বেলের শব্দ হয়ে থেমে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই গোলগাল নব্য এবং কিছু সিকিউরিটি সিস্টেম সম্পন্ন হয়ে দরজা খুলল। পাশে থাকা মাইনুদ্দিন আশ্চর্যভাবে এসব কীর্তিকাণ্ড দেখছে। তখনই ভেতর থেকে কাটকাট গলার আওয়াজ এলো, কাম ইন, আনসারি হিয়ার। আজ মস্ত আকাশের ওপর বৃষ্টির গুরুভার পড়েছে। সেই গুরুভারটা গুরুত্বের সাথেই থেমে থেমে পালন করছে কালো মেঘের আকাশ। বৃষ্টির প্রবল ধারায় শহরের আনাচে কানাচে করুণ বেহাল দশা এখন। পা ফেলতেও মানুষ দ্বিধাবোধ করছে আজ। বৃষ্টি তখনও থেমে যায়নি। কালো মেঘে পুঞ্জীভূত হয়ে বারবার আকাশ ফেটে স্ফুলিঙ্গ দেখা দিচ্ছিল। মেহনুর ফ্রিজ থেকে দুটো কমলা বের করে সমান তালে ছিলে যাচ্ছে। তার অন্যমনস্ক দৃষ্টি এখন জানালার বাইরে আকাশের দিকে স্থির। মান অভিমানের গোলকধাঁধায় আজ মেহনুর যথেষ্ট ক্লান্ত অনুভব করছে। এই ক্লান্তি সমস্ত দেহে বিষাদের মতো আঘাত করছে। আঘাতে নীরবে নীরবে ক্ষত হচ্ছে ভেতরের ছোট্ট মনটা। মেহনুর কমলার গা থেকে শেষ খোসাটা ছিলে নিতেই গায়ের সাথে ঘেঁষে দাঁড়ালো কেউ। অন্য কারোর উপস্থিতি টের পেতেই খানিকটা চমকে উঠে সদ্বিদ ফিরে পাশে তাকালো মেহনুর। ডানে তাকিয়ে দেখলো মাহাদি পাশে দাঁড়িয়ে আছে। বৃত্তের মতো গোল কমলাটা তার দু হাতের মুঠোয় দুভাগ হয়ে আছে। সেখান থেকে কমলার প্রতিটি অংশ আলাদা করে কাচের পিরিচে সাজাচ্ছে মাহাদি। এইটুকুনি দেবরের কার্যকলাপ দেখে আশ্চর্য হতে গিয়ে অকস্মাৎ হেসে দিল মেহনুর। মাহাদির পিঠে হালকা মতন চাপড় মারতে গিয়ে সেটা আর করল না। হাতটা মাহাদির মাথায় রেখে পরম স্নেহে চুলের ফাঁকে ফাঁকে বুলিয়ে দিতে লাগলো। মাহাদি এমন ভঙ্গিতে কাজ করতে লাগলো যেন সে এসবে পুরনো দিনের দক্ষ কারিগর। মাহাদির চুলের চামড়ায় আঙুলের ডগা দিয়ে বুলিয়ে দিতেই প্রসন্ন হাসিতে বলল মেহনুর, তুমি এখানে কেন পুচকে দেবর? তোমার কি মোবাইলে খেলা নেই? আমাকে সাহায্য করতে হবে না। তোমার কিছু লাগলে বলো, আমি করে দেই। মাহাদি বড়দের মতো গলাটা একটু খুক খুক করে কেশে দিল। কথা বলার জন্য গলাটা পরিষ্কার করতেই মেহনুরের হাত থেকে অন্য কমলাটা নিতে নিতে বলল, আমি আমার বউকে সাহায্য করেছি, বউকে টুকটাক কাজে হেল্প করাই যায়। তাছাড়া মনের কাছ থেকে দূরে থেকো। পারলে তোমার প্রিসিয়াস আইটেমগুলো লুকিয়ে দেখো। ঘর থেকে কিছু উধাও হয়ে গেলে সেই জিনিস আর ফিরে পাবে না। মাহাদির কথায় ভ্রু দুটো কুঁচকে কপালে অসংখ্য ভাঁজ পড়ল। বাড়ির নতুন অতিথি নিয়ে কেমন ইশারা দিল। অনামিকা কি চোর নাকি চোরাই স্বভাবের অন্য কেউ? মেহনুরের মুখটা আর চোখে দেখতে পেল মাহাদি। সাথে সাথে চোখ বুজে নিজেকে অনেকগুলো গালি দিল। পরিস্থিতিটা তাড়াতাড়ি স্বাভাবিক করার জন্য তাড়াহুড়ো করে অন্য প্রসঙ্গ টেনে বলল, কমলা সব সাজিয়ে দিয়েছে, তুমি কি এগুলো জুস করলে তুমি সাবু খালাকে বলে দাও, খালা চমৎকার করে জুস বানিয়ে দিবে। মেহনুর মৃদু করে হেসে দিয়ে মাথাটা একটু নিচে ঝুঁকালো। মাহাদির মাথায় ছোট্ট একটা চুমু দিয়ে তাকে চলে যেতে বলল। মাহাদি আরও কিছুক্ষণ থাকতে চাইল, কিন্তু মেহনুরের কথা শুনে আর সেখানে থাকলো না। মেহনুর আধুনিক যুগের যন্ত্রপাতি ব্যবহার করতে জানে না। গ্রামের সহজাত জিনিস দিয়েই শরবত বানানো শিখেছে। বড়মার কাছ থেকে শরবত বানানোর যেসব কৌশল রপ্ত করেছিল সেগুলো একে একে ফলাতে থাকলে রান্নাঘরের দরজার আড়াল থেকে সব কিছু দেখতে লাগলো মাহাদি।
চোখ দুটো সর্বক্ষণ মেহনুরের উপরেই আটকে আছে। বাড়িতে যে দুটো ডাইনির আগমন হয়েছে তাদের আশাটা এই মুহূর্তে ঘোর অমঙ্গল। দরজার বাইরে থেকে উকি দিয়ে তাকিয়ে থাকলে হঠাৎ হাতে হ্যাঁচকা টান খায় মাহদি। ভয়ের চোটে গলা ফাটিয়ে আম্মু বলে চিৎকার দেবে সেটারও সুযোগ আর রইল না। মুখের উপর কঠিনভাবে হাত চেপে ধরল কেউ। তার হাত দুটো পিছমোড়া করে শক্তভাবে ধরে আছে। চোখ খুলে ঠিকঠাক মতো অজ্ঞাত ব্যক্তিকে দেখবে সেটারও কোনো ব্যবস্থা নেই। বুকটা ঢিপঢিপ করে কাঁপতেই সেকেন্ডের ভেতর ঘেমে উঠল মাহদি। হাত মুখ চোখ সাময়িকভাবে বন্ধ করে দিলেও নাকের ইন্দ্রিয় শক্তি তখনও সচলভাবে কাজ করছে। নাকে যে মিষ্টি পারফিউমের সুবাস পাচ্ছে সেটা ঠিকমতো আন্দাজ করতেই পুরো দেহ যেন শিরশির করে কেঁপে উঠল। তীব্র আতঙ্কে কিচ্ছু বলল না মাহদি, শুধু চুপ করে অপেক্ষা করতে লাগলো। মাহদিকে স্বল্প সময়ের ভেতর টেনে এনে রুমের দরজার সাথে ঠেসে ধরল। ছোট্ট মুখটার দু গালে বাঘের থাবার মতো শক্ত করে চেপে ধরলে ঠোঁট ধীরে ধীরে উঁচুতে উঠে গেল। মাহদির দিকে কড়া দৃষ্টি ছুঁড়ে হুঙ্কার দিয়ে বলল, চোখ খোল। কণ্ঠের তীব্রতায় আরেকবার শিউরে উঠল মাহদি। পিটপিট করে চোখ খুলে তাকাতেই চোখ ভর্তি পানিগুলো টলমল করে উঠল ওর। মনে মনে যে ব্যক্তিকে নিয়ে ছক কষেছিল সেটা পুরোপুরি খাপে খাপে মিলে গেছে। গালটা যেভাবে চেপে ধরেছে মাহদি গোয়ানো সুরেও আওয়াজ করতে পারছিল না। সেই কড়া চাহনিটা ওর মুখের কাছে এসে আবারও নিচু সুরে বলল, তুই এখানে দাঁড়িয়ে কি করছিলি? কোনো মিথ্যা বলতে যাবি না। আমার চোখে ফাঁকি দিয়ে নজরদারি করবি সেটা ভুলে যা মাহাদির বাচ্চা। তোর ভাই যে নেই, এবার তোকে আর তোর বউকে কে রক্ষা করবে? নীতিরাও নেই, সৌভিকরাও বাড়ি ফিরেছে। তোর বোকা মার্কামা থাকার চেয়ে না থাকাও ভালো। সে আমার কোনো কিছুই করতে পারবে না। তুই সাবধানে থাকিস। তোর ভাই আমার সাথে যা করেছিল সেটা যদি একটুখানি জায়গা মতো পৌঁছে দেই তাহলে এই গাইয়ার অবস্থা কেমন হবে সেটা ভালো মতো চিন্তা করে নিস। আমাকে রাগাতে যাস না। তোর ভাইকে বলিস অনামিকা এখানে শান্তি মতো থাকতে এসেছে। আমার সাথে যদি তামাশা করার চেষ্টা করে ক্ষতিটা ওর কলিজার উপর দিয়ে টেনে খুবলে করব। টলমলানি অশ্রুগুলো এক এক করে গাল বেয়ে নামতে লাগলো। মাহদি কাট কাট ভঙ্গিতে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখ থেকে যে অশ্রুগুলো পড়ছিল তাও অবিরামভাবে পড়ছে, তাতে কোনো প্রকার হেলদোল নেই। অনামিকা গালটা ছেড়ে দিতেই সোজা হয়ে দাঁড়ালো। ছেড়ে রাখা সিল্কি চুলগুলো উঁচু করে ঝুঁটি করল। মাহদি শুষ্ক রুক্ষ গলায় ঢোক গিলে কাঁপা কাঁপা সুরে বলল, যা যাই। অনামিকা হাসিহীন মুখে দাম্ভিকতার ভঙ্গিতে মাথাটা হ্যাঁ করে নাড়ালো। ডান হাতের তর্জনী তুলে বেরিয়ে যাওয়ার ইশারা করল। মাহাদি ভয়ে ভয়ে চোখ নত করে মুখ ঘুরিয়ে দরজা খুলল। বাইরে পা দিতেই অনামিকার কণ্ঠটা ফের বেজে উঠল, তোর মাকে কিছু বলতে যাস না মাহাদি। এবার কিন্তু টর্চার তোর ওপর করব না, তোর বউ বউ করা মেহিনুরের ওপর চালাতে থাকবো। মুখটা একদম স্কচ টেপের মতো বন্ধ করে রাখবি, না হলে এটার পরিণাম মোটেও ভালো হবে না। দরজার নব ধরে থম মেরে দাঁড়িয়ে আছে মাহদি। রাগে শরীরের প্রতিটি কোষ যেন বিক্ষোভ করে উঠছে। আজ যদি তার ক্ষমতা থাকতো তাহলে মাতিমকে ডেকে এনে একেবারে ওর শিরায় শিরায় শিক্ষা ঢুকিয়ে ছাড়তো। মাহদি মাথাটা পিছু না ঘুরিয়ে ছোট্ট করে বলল, ঠিক আছে, বলবো না। নব ছেড়ে দরজার বাইরে পা ছাড়ালো মাহদি। হাতের উল্টো পিঠে চোখ দুটো ভালো করে মুছল। নিজের রুমের দিকে যেতে যেতেই অনেক কিছু ভাবতে লাগলো। তার একটু আগের ভয়ার্ত মুখটা এখন যেন আকাশের মতো কঠোর হয়ে আছে। যে চোখে ভয় গ্রাস করেছিল সেটা আকস্মিকভাবে বদলে গেছে। বুকের ভেতর তরতাজা রক্তগুলো রাগে ক্ষোভে উত্থাল করছে এখন। কিছুতেই শান্ত হতে চাচ্ছে না ক্ষুব্ধ বিক্ষুব্ধ মন। সাদা পরিষ্কার ডিভানে বসে আছেন জাফর হাবিব। পায়ের উপর পা তুলে রেখেছে সে। ঠিক সামনের টেবিলে পেট মোটা ধরনের দামি একটা বোতল সাজানো আছে। তিনি বোতলটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়ে দেখতে লাগলেন। ইংরেজি অ্যালফাবেটে গভীর মনোযোগ ঢেলে দিয়ে হঠাৎ মনে মনে উচ্চারণ করে উঠলেন, বিদেশি মাল। উফ! ভদ্রলোকের মুখোমুখি সোফায় সাধারণ কায়দায় বসে আছে মাতিম। জাফর হাবিবের তৃষ্ণার্ত মুখটা দেখতে পেয়ে ঠোঁটে তার বাঁকা হাসি দেখা দিল। টেবিলটার দিকে হাত বাড়িয়ে পেট মোটা বোতলটা হাতে নিল। প্রফেশনাল স্টাইলে ছিপি খুলতেই জাফর হাবিব চোখ ছোট করে বললেন,
ইজ দিস টু ইয়াং বয়? তুমি কি এগুলো চোখে দেখো? সবই তো দেখছি অ্যাব্রোড কান্ট্রি হাইপ মাল। ঠোঁটের হাসিটা আর বাঁকাভাবে রইল না, এবার যেন চওড়া করে হেসে দিল। ছ্যাত করে শব্দ হতেই বোতল থেকে ফেনা মতো কিছু পানীয় মাহাতিমের হাত গড়িয়ে পড়তে থাকলো। এরপর কাঁচের গ্লাসের কাছে মুখ ঠেকিয়ে ঢকঢক করে সামান্য পানীয় ঢেলে নিল। আধাভর্তি গ্লাসটার নিচে থাকা চিকন দণ্ডটা 2 আঙ্গুলের ফাঁকে চেপে ধরল। এরপর তরল পানীয় দ্বারা পরিপূর্ণ গ্লাসটা এগিয়ে দিল। স্বাভাবিক ভঙ্গিতে প্রসন্ন হাসিতে বলল, আপনাদের জন্য কালেকশন রেখেছি স্যার, এসব আমার জন্য না। মাতিমের হাত থেকে সেও একইভাবে 2 আঙ্গুলের ফাঁকে নিল গ্লাসটা। ঠোঁটের কাছে গ্লাস ঠেকিয়ে ছোট্ট একটা চুমুক দিল। তৃপ্তিতে চোখ মুখ বুজে এলো তার। মাহাতিম এটা ভালো করেই জানে তার থেকে ঊর্ধ্বতন পদের মানুষদের কিভাবে হ্যান্ডেল করা লাগে। মাহাতিম এক পেশে হাসি দিয়ে নিজেও পায়ের উপর পা তুলে নিল। সোফায় আয়েশি ভঙ্গিতে বসতেই বাঁ কনুইটা সোফার হ্যান্ডেলে ঠেকিয়ে দিল। জাফর হাবিব তৃপ্তিজনক সুখ থেকে বিচ্যুত হয়ে আবার চোখ খুলে তাকালেন। মাহাতিমকে চতুর চাহনিতে তাকিয়ে থাকতে দেখে হাসি দিয়ে বললেন, শুনলাম নতুন বিয়ে করেছো, কথাটা কি সত্যি নাকি গুজব? তোমার বিয়ে নিয়ে যে গুজব রটে, মাই গড, বিশ্বাস করতে গিয়েও ভরকে যায়। মাহাতিম ওই ভঙ্গিতেই জবাব দিল, না, এবার সত্যি শুনেছেন, বিয়ে করেছি। জাফর হাবিব কেবল আরেক চুমুক দিতে যাচ্ছিলেন, পথিমধ্যে এমন কথা শুনে বিস্ময় দৃষ্টিতে বললেন, কে সেই ভাগ্যবতী মেয়া? আমি কি তাহলে ফাইনালি আনসারির বিয়ের সংবাদ পেলাম? আমি তো ভেবেছিলাম চিরকুমার থাকার প্রতিজ্ঞা করে বসে আছো। মাহাতিম চিরকুমার শব্দটা শুনেই ফিক করে হেসে দিল। জাফর হাবিবের দিকে সদ্য খোলা বোতলটা আবার এগিয়ে দিতেই গ্লাস ভর্তি করে নিল। পুনরায় আগের মতো বসলে পরিষ্কার হাসিতে বলল মাহাতিম, বিয়ে করেছি এটা সত্য, ভাগ্যবতী না বলে ভাগ্যবান বলুন মেজর। ভাগ্যটা বলতে গেলে আমার, এমন সময় আমার লাইফে কেউ চলে আসবে এটা ধারণা করতে পারিনি। তবে এখন যেহেতু এসে গেছে, সেক্ষেত্রে আমার ভাগ্য বলা চলে। মেজর জাফর হাবিব হাসতে হাসতে হঠাৎ মলিন হয়ে গেলেন। হাতের গ্লাসটা ঠোঁটে না ঠেকিয়ে টেবিলে রেখে দিলেন। চোখ দুটো কিছুক্ষণ বন্ধ করে চুপ করে বসে রইলেন। জোরে একটা নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ অবস্থায় বলতে লাগলেন, তোমার বাবার হাসি হাসি মুখটা দেখতে পাচ্ছি মাহাতিম। আমার দিকে সে হাসছে। আমি যদি এখন ওর দিকে এগিয়ে যাই তাহলে ও আমাকে জাপটে ধরে নাচবে। কি অমায়িক হাসি! এত সুন্দর হাসিটা ওই শেষ সাক্ষাতে দেখেছিলাম। চোখের সামনে মৃত্যু দেখেও আমার দিকে হাসছিল। হাত নাড়িয়ে টাটা দিতেই চোখের পলকে মিলিয়ে গেল। বৈদ্যুতিক শক খাওয়ার মতো তৎক্ষণাৎ চোখ বন্ধ করল মাহাতিম। নিঃশ্বাসটা আচানক আটকে গিয়ে কোথাও ছুরির মতো ঢুকে গেল। বন্ধ চোখ জোড়া কুঁচকে নিতেই ঠোঁট খুলে নিঃশ্বাস ছাড়তে লাগলো। চোখের কুঁচকে রাখা ভাবটা ধীরে সুস্থে স্বাভাবিক হয়ে পরিষ্কার দৃষ্টিতে তাকালো। জাফর হাবিব চোখের উপর রুমাল চেপে ধরে আছেন। ভদ্রলোক যে সহকারী বন্ধুর মৃত্যু যন্ত্রণায় ব্যথা অনুভব করছেন সেটা পরিদৃষ্ট। মাহাতিম গলা খাকারি দিয়ে একটু কেশে নিল। ইঙ্গিতে জাফর হাবিব শান্ত হয়ে আবার প্রাণোচ্ছল হাসিতে স্বাভাবিক হয়ে উঠলেন। হাসিটুকু ধরে রেখে গ্লাস তুলে বললেন, নাম কি? কোথাকার মেয়ে? শহরের তো? মাহাতিম সহজ ভঙ্গিতে বলে উঠল, ম্যাডামের নাম মেহনুর, আমার মায়ের দূর সম্পর্কীয় আত্মীয়, গ্রামে ওদের বসত বাড়ি আছে। জাফর হাবিব উত্তর শুনে পানসি মুখে তাকালেন, কিছুটা কৌতূহল নিয়ে বললেন, মারোজা ভাবির ওই রিলেটিভ না তো? তুমি কাকে বিয়ে করেছো? মাহাতিম সকল কৌতূহল ধূলিসাৎ করে গোড়া করে বলতে লাগলো, এবার যে অনেক দিনের ছুটি নিয়েছি তা তো আপনি জানেন। ছুটিটা মূলত ওদের বাড়িতে গিয়েই নেওয়া হয়েছে। মায়ের ফোর্স দেখে ডিপার্টমেন্ট থেকে প্ল্যান মোতাবেক 4 দিনের ছুটি নিয়েছিলাম। মা বায়না ধরলো তার আত্মীয়ের বাড়ি যাবে, না করতে পারিনি। তার সঙ্গেই আমার ভাই বোনদের নিয়ে গেলাম। সেখানে সব কিছু নর্মাল দেখা গেলেও কোনো কিছু অ্যাবনর্মালের চেয়ে কম লাগেনি। আমি ছাড়া বিষয়টা কেউ ধরতে পারিনি, ইভেন মাও না। আমি যখন গেলাম সেদিন থেকে ওই বাড়িতে অনেক কিছু টের পেয়েছি। সবচেয়ে বড় রহস্য হলো ওই প্রবীণ বয়সী হান্নান শেখ, যিনি কিনা মেহনুরের আপন দাদা। আপনি কি আমার পয়েন্ট ধরতে পেরেছেন মেজর? মেজর হাবিব চোখ কান সজাগ করে তাকালেন। এতক্ষণ পর তার সবল মনটা মাহাতিমের কথায় অন্য কিছুর আভাস টের পাচ্ছে।
বিশাল বড় প্রশ্নটা ঘূর্ণিপাকের মতো ঘুরপাক খাচ্ছে। তিনি প্রশ্নটা না করে পারলেন না। তুমি কি মেহনুরকে অন্য উদ্দেশ্যে বিয়ে করেছো মাহাতিম? মাহাতিম তৎক্ষণাৎ নিজের মতামতটা পরিষ্কার করে বলল, ওকে বিয়ে করার পেছনে কোনো মোটিভ রাখিনি মেজর। ও আমার একান্ত ব্যক্তিগত মানুষ। ওকে সম্পূর্ণরূপে মন থেকে চেয়েছি। ওই একমাত্র ব্যক্তি যার সামনে আমার মস্তিষ্ক কখনো কাজ করে না। মেজর আশ্চর্য হয়ে চোখ দুটো বড় বড় করলেন। আশ্চর্যের সীমাটা এমনভাবে গলা উঁচিয়ে ফলালেন, সেটা মাইনুদ্দিনের কান অবধি পৌঁছে গেল। মাইনুদ্দিন বিস্ময়ে চমকে গেলেও মাহাতিম তখন মেজরের অবস্থা দেখে হাসি দিয়ে ফেলল। মেজর হাবিব তখন আহাম্মক হয়েই বলতে লাগলেন, তোমার ভেতরে কি চলছে খুলে বলো তো। কি তাজ্জব কারবার দেখি। এত বছরেও যা শুনতে পারলাম না সেটা নাকি এখন শুনি। মাহাতিম, তোমার ওয়াইফ আসলেই সাইলেন্ট কিলার। মেবি সে নিজেও জানে না কাকে সে গুরুতরভাবে ঘায়েল করেছে। মাহাতিম হাসিটুকু কমাতে কমাতে এক পর্যায়ে গম্ভীর হয়ে গেল। পিঠটা সোফায় ঠেকিয়ে কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলল, ওর বয়স কম ছিল বলে ফার্স্ট স্টেপে ভেবেছিলাম আংটি পরিয়ে রেখে যাই, কিন্তু মন সায় দেয়নি মেজর। মনে হচ্ছিল ওকে রেখে গেলেই কিছু না কিছু একটা ঘটবে। হান্নান শেখকে দেখে প্রথম যেই খটকাটা লেগেছিল সেটার হিসাব কিছুদিন আগে মিলিয়েছি। আপনার কি অপারেশন ঝিলতলার কথা মনে আছে? মেজর হাবিব কপাল কুঁচকে তাকালেন। ডানে তাকিয়ে খোলা জানালার বাইরে সতর্ক দৃষ্টি দিয়ে আবার মাহাতিমের দিকে ফিরলেন। দেয়ালের যদি কান না থাকে তবেই এখন ভালো। মেজর হাবিব একটু এগিয়ে এসে প্রশ্নাত্মক গলায় বললেন, যেটা অভিযানটা তোমার আন্ডারে লিড হয়েছিল সেটার কথা বলছো না? মাহাতিম হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়িয়ে দিল। মেজর হাবিব কপাল কুঁচকে কিছু একটা ঘোরতরভাবে চিন্তা করতে লাগলেন। মাহাতিম ওনার চিন্তার জটটা আর একটু খুলে দিতেই স্বর নামিয়ে সাবধানী কণ্ঠে বলল, আপনাকে আমি এজন্যই ডেকেছি, কারণ আপনাকে আমার দরকার। কালাম সর্দার নামটা তো নিশ্চয়ই শুনেছেন। অপারেশন ঝিলতলা নামে যে অভিযানটা করেছিলাম সেখানে সবগুলো আসামি ধরা পড়লেও মূল আসামি পলাতক ছিল। জাফর হাবিব কপালে জমা বিন্দু বিন্দু ঘামগুলো অশ্রু মুছা রুমালে মুছে নিলেন। তিনিও স্বর নামিয়ে সজাগ হয়ে বললেন, তুমি কাকে সন্দেহ করছো মাহাতিম? মেহনুর দাদাকে নাকি? তুমি কথা না পেঁচিয়ে সোজাসাপটা বলো। মাহাতিম স্থির হয়ে জাফর হাবিবের দিকে তাকিয়ে আছে। এদিকে উত্তর শোনার জন্য জাফর হাবিব প্রচণ্ড খচখচ অনুভব করছেন। তিনি সহ্য করতে না পেরে আরেকবার তাগাদা দিলেন। এবার মাহাতিম নত মুখে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, সাসপেক্ট পারসন দুজন মেজর। এক আমার শ্বশুর মশাই। বাকশূন্য দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন জাফর হাবিব। মুখের ভাষাও যেন হারিয়ে গেছে ওনার। এত বড় আসামির সন্ধান কিনা অনাকাঙ্ক্ষিতভাবে পাওয়া গেছে আজ। এতদিন পরও মাহাতিম সেই কেসটা স্বগোপনে চালিয়ে যাচ্ছে, সেটা দেখে তিনি অবাক। ঠিক কিভাবে প্রতিক্রিয়া দেবেন বুঝতে পারছেন না। শুধু ভেতরে ভেতরে বুঝে নিয়েছেন মাহাতিম খুব ভয়াবহ ধরনের চিন্তা কষে রেখেছে। সেটা যে কতটা ভয়াবহ হবে তিনি আবারও চোখ বন্ধ করে দেখতে লাগলেন। স্টাডি টেবিলের সামনে বসে পিসি অন করলো মাহাদি। ছুটি কাটানোর পর অনেক দিন যাবৎ পিসিতে হাত দেওয়ার সুযোগ পায়নি। আজ অনেকটা বাধ্য হয়েই জেদের ব্যতি রেখে পিসির সামনে চেয়ার টেনে বসলো। মাউসে ক্লিক করে কাঙ্ক্ষিত পাসওয়ার্ড দিয়ে পিসির সিকিউরিটি শেষ করলো। মাউস ঘুরিয়ে ফিরিয়ে কায়দা মতো জিমেইলে এন্ট্রি করলো। টেবিলের নিচে হাত রেখে ড্রয়ারের মতো টান দিয়ে কিবোর্ড বের করলো। এক নাগারে ফুল স্পিডে বাংলা শব্দ টাইপ করতে থাকলো মাহাদি। দক্ষ হাতে সম্পূর্ণ একটা জিমেইল সম্পন্ন করে অন্য জিমেইল অ্যাড্রেসের সাথে সাথে সেন্ড করে দিল। জিমেইলটা সেন্ড করতেই জোরে জোরে দুটো নিঃশ্বাস ছেড়ে টেবিলেই মাথাটা নত করে রাখলো। চোখ বুঝে অস্ফুট সুরে বারবার বলতে লাগলো, তুমি চলে এসো ভাইয়া, চলে এসো, তুমি এবার চলে এসো প্লিজ। গুনে গুনে 10 মিনিট যেতেই মাহাদির ডান থাইটা সুরসুর করে উঠল। মাহাদি তৎক্ষণাৎ বেজায় স্পিডে ট্রাউজারের ডান পকেটে হাত ঢুকিয়ে দিল। একটানে অ্যান্ড্রয়েড ফোনটা বের করতে স্ক্রিনের দিকে তাকিয়ে ইয়াহু বলে মৃদু শব্দে চিল্লিয়ে উঠল। তড়িঘড়ি করে চেয়ার থেকে উঠে রুমের দরজাটা লক করে বিছানায় উঠে বসলো। কলটা রিসিভ করে কানে ঠেকাতেই চটপট গলায় বলল,
ভাইয়া তুমি কেমন আছো? তুমি মায়ের সাথে কথা বলো আর আমাকে কল দাও না। আমাকে কি মনে পড়ে না? উপাস থেকে ব্যস্ত গলায় কিছু বলতে গিয়েও চুপ রইল মাহাতিম। দোকানে ইয়ারপড ঢুকিয়ে সেও টেবিলে বসে পিসিতে গুরুত্বপূর্ণ কাজ করছে। মাদি কোনো সারা শব্দ না পেয়ে খ্যাপাটে ভঙ্গিতে বলল, আমার বউকে তুমি কি বলেছো? হ্যাঁ, বিয়ে করেছো কি কাঁদানোর জন্য? এবার কিবোর্ডের উপর হাত থেমে গেল মাহাতিমের। কিছুটা বিচলিত হয়ে জিজ্ঞেস করলো, আমি তো মাকে ছাড়া আর কাউকে কল দিইনি। ও কাঁদবে কেন? মাহাদি ঠোঁট ফুলিয়ে রাগ দেখিয়ে বলল, কল দেওয়া কি উচিত না? আমার বউ কি টেনশন করে না? তুমি এত খারাপ জানলে জীবনে আমার বউকে বিয়ে করতে দিতাম না। 10 বছর পর আমি ওকে বিয়ে করে আনতাম। মাহাতিম বিরক্ত হয়ে বলল, চড় খাবি? আমি আসলে কিন্তু কঠিন চড় লাগাবো। আমার বুকে তোর বউ বলা বন্ধ করিস। চড় কিন্তু একটাও মাটিতে পড়বে না। মাহাদি নিজের চিকন চিকন ভ্রু দুটো কুঁচকে ক্রুদ্ধ কণ্ঠে বলল, যেটা তোমার ওটা আমার, যেটা আমার ওটা আমারই। বেখাপ্পা উত্তর শুনে বোকা বনে গেল মাহাতিম। এটুকুনি বদমাসের মাথায় কি জটিল জটিল কথা ঢুকে গেছে। মাহাতিমকে চুপ থাকতে মাহাদি নিজেই বলে উঠল, ভাইয়া শোনো, আমাদের বউ ঠিকমতো নিজের খেয়াল রাখছে না। কি করা উচিত বলো? আমাদের বউ। শুনে আর নিজেকে থামাতে পারল না মাহাতিম। ফিসফিস করে হেসে উঠল পিসির সামনে। ফাজিলটাকে ধরে কঠিনভাবে কান মোচড়াতে ইচ্ছে করছে। শেষমেশ কিনা আমাদের বউ বলে আখ্যা। মাহাতিম অনেক কষ্টে নিজের হাসি আটকে মাহাদির উদ্দেশ্যে বলল, শোন বেটা, ও আমার বউ। ওকে ভাবি ডাকতে শিখ। পারলে ভাবি আম্মা ডাকবি। ভাবি আম্মা, বুঝেছিস? মাহাদি নাছোড়বান্দার মতো জবাব দিল, না, ও আমার ভাবি টাবি না, ও আমার বউ। তোমার বউ মানে আমারও বউ। তুমি যখন বুড়ো হয়ে যাবে তখন আমি ওকে বিয়ে করে ফেলবো। মাহাতিম হাঁপ ছেড়ে সশব্দে নিঃশ্বাস ছাড়তে লাগলো। এসব পাকনা পোলাপানদের সাথে যুক্তি লাগিয়ে পারা যাবে না। মোদ্দা কথায় আসার জন্য জোর দিলে মাহাদির কণ্ঠটা বিমর্ষ আকার ধারণ করলো। যেই প্রফুল্ল স্বরটা এতক্ষণ ছিল সেটার পরিবর্তে একরাশ বিষণ্ণ সুর ভর করে বলল, তোমার রুমের ফ্লোরে বসে ও খুব কাঁদছিল ভাইয়া। ও তোমার জন্য প্রতিদিন যে ডায়েরিটা লিখতো ওটা বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গিয়েছে। যে হাতে নাতিয়াবু ব্যান্ডেজ করে দিয়েছিল সেটা পরশুদিন মা খুলে দিয়েছে। যা শুকায়নি ভাইয়া। এখনও তো ঠিকমতো খাওয়া দাওয়া করে না। সকালে জোর জবরদস্তি করে কয়েক লোকমা মা খাওয়াই, এরপর যে তোমার রুমে ঢুকে সেখান থেকে সহজে বের হই না। আজ ওই অনামিকা এসেছে, এখনও ওর কানে কিছু ঢুকায়নি। আমি আশেপাশে ঘুরি দেখে আমাকে অনেক শাসিয়েছে ভাইয়া। তুমি প্লিজ চলে এসো। কলের বিপরীতে স্তব্ধ হয়ে আছে মাহাতিম। চোখের সামনে থাকা পিসিটা বিমূঢ় দৃষ্টিতে বন্ধ করে দিল। সহসা কিছুক্ষণ নীরব থেকে কোমল গলায় বলল, তোকে কিছু করেছে? মাহাদি বিষণ্ণ গলায় বলল, না ভাইয়া, শুধু গালটা। কথা শেষ করার আগেই ফোনের ওপাশ থেকে বিকট শব্দ শুনল মাহাদি। আচমকা ভয় পেয়ে কান থেকে ফোন পড়ে গেল ওর। দ্রুত ফোনটা তুলে আবার কানে ঠেকাতেই টুট টুট শুনতে পেল। রাতের খাবার শেষে কেবল বিছানায় এলেন মার্জা। সঙ্গে করে তিনি মেহনুরকেও নিয়ে এসেছেন। আজ তিনি মেয়ে সম বৌমার সঙ্গে গল্প করতে করতে ঘুমাবেন বলে চিন্তা করেছেন। পুরনো দিনের আবদ্ধ স্মৃতির কারখানাটা খুলে দেবেন আজ। সেখান থেকে অসংখ্য মধুর স্মৃতি বের করে মেহনুরকে শোনাবেন। মেহনুর একটু একা থাকার সুযোগ খুঁজে যাচ্ছিল, কিন্তু সুযোগটা সে পায়নি। মার্জার উৎসুক মুখটা দেখে বলতেও পারেনি আজ তার মন খারাপ, ভীষণভাবে খারাপ। একাকিত্বের মাঝে অন্ধকার রুমে সময় কাটাতে ইচ্ছে করছে। কিভাবে মনে চূর্ণ বিচূর্ণ অবস্থা সম্পর্কে মার্জা বলবে? এমন কোনো সিস্টেম যদি থাকতো যেখানে মনের সব কথা অটোমেটিক আশপাশের মানুষগুলো বুঝে ফেলতো, তাহলে এমন অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেত মেহনুর। মার্জা বিছানায় শুয়ে শুয়ে অনায়াসে সকল কথা বলতে লাগলেন। একে একে সব ঘটনা খুলে বলতেই কখন যে নিদ্রার রাজ্যে তলিয়ে গেলেন সেটা নিজেও ধরতে পারলেন না। পাশে থাকা মেহনুর টেবিল ল্যাম্পটা বন্ধ করে মার্জার গায়ে পাতলা কম্বলটা টেনে দিল। বিছানা থেকে নেমে চুপি চুপি সেখান থেকে বেরিয়ে এলো। আবছা অন্ধকারে পা চালাতে চালাতে আঁচলটা চোখে ডলছিল বারবার। বন্ধ রুমটার কাছে এসে ডান হাত বাড়িয়ে ধাক্কা দিল। দরজাটা খুলে গেলে ভেতরে ঢুকলো মেহনুর। দরজাটা চাপিয়ে দিয়ে রুমের সুইচ বোর্ড থেকে ডিম লাইটটা জ্বালিয়ে দিল। শূন্য রুমের শূন্য বিছানায় পা উঠিয়ে বসলো। মাহাতিমের একান্ত নিজস্ব বালিশটা টেনে এনে কোলের উপর রাখলো মেহনুর।
বালিশটার দিকে দৃষ্টি দিয়ে তাকাতেই টপ টপ করে গোল গোল বিন্দুকণা বালিশের উপর পড়তে লাগলো। কাঁপা কাঁপা গলায় হালকা সুরে বলে উঠল, আমাকে মাফ করতে চলে আসুন।